ভারত সরকারের বাজেট শব্দটা শুনলেই কেমন যেন একটা জটিল ব্যাপার মনে হয়, তাই না? আচ্ছা, চলুন আজ একদম সহজ করে জেনে নেওয়া যাক এই পুরো বিষয়টা আসলে কি। ভাবতে পারেন, বাজেটের সবচেয়ে জরুরি শব্দ মানে বাজেট শব্দটাই আমাদের সংবিধানে নেই। হ্যাঁ, ঠিকই শুনছেন। চলুন এই অবাক করা তথ্যটা দিয়েই শুরু করা যাক আজকের আলোচনা। তো একদিকে দেখুন আমরা সবাই বলছি বাজেট বাজেট, আর অন্যদিকে আমাদের সংবিধানে পরিষ্কার করে লেখা আছে বার্ষিক আর্থিক বিবৃতি বা অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এই দুটো শব্দের মধ্যে যে পার্থক্য, সেটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে গোড়ার কথা। তাহলে প্রশ্নটা হলো, সংবিধান অনুযায়ী এর নামটা কি? দেখুন, সংবিধানের ১১২ নম্বর আর্টিকেলে বলা হয়েছে এর আসল নাম হলো বার্ষিক আর্থিক বিবৃতি, মানে সরকারের সারা বছরের আয় আর ব্যয়ের একটা পুরো হিসেব। আচ্ছা, এবার একটা খুব মজার বিষয় আসা যাক। সরকারের যে এত এত টাকা, সেগুলো আসলে থাকে কোথায়, কিভাবে ম্যানেজ করা হয়? ব্যাপারটা খুব সহজে বোঝার জন্য চলুন আমরা সরকারের টাকাকে তিনটে আলাদা ওয়ালেট বা মানিব্যাগ হিসাবে ভাবি। এই তিনটে ওয়ালেটের মধ্যে প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, বা সোজা বাংলায় ভারতের একত্রিত তহবিল। এটা হলো সরকারের মেন ওয়ালেট, মানে যত রকম ট্যাক্স, শুল্ক বা সরকার যে লোন নেয় তার সব টাকা এসে এখানেই জমা হয়। ভাবুন, এই তহবিলটা হলো সরকারের একেবারে প্রধান কোষাগার। কিন্তু এর সবচেয়ে বড় নিয়মটা কি জানেন? এখান থেকে একটা টাকাও খরচ করতে হলে আগে পার্লামেন্টের বা সংসদের অনুমতি লাগবে। তার মানে কি দাঁড়ালো? মানে হলো, জনগণ যাদের ভোট দিয়ে জিতিয়েছে সেই প্রতিনিধিরাই ঠিক করবে দেশের টাকা কোথায় খরচ হবে। এর থেকে কিন্তু আর্থিক স্বচ্ছতার ব্যাপারটা আসে। বেশ, তাহলে তো সব ঠিক আছে। কিন্তু ধরুন দেশে হঠাৎ একটা বড়সড় বন্যা বা অন্য কোনো বিপর্যয় হলো, তখন কি হবে? তখন তো জরুরি ভিত্তিতে টাকা লাগবে। ঠিক এই রকম পরিস্থিতির জন্যই আছে সরকারের দ্বিতীয় ওয়ালেটটা, যেটাকে বলা হয় কন্টিনজেন্সি ফান্ড বা আকস্মিক তহবিল। এই ওয়ালেটে টাকাটা শুধু আপৎকালীন অবস্থার জন্য রাখা, মানে ধরুন কোনো প্রাকৃতিক দুর্যোগ বা জাতীয় সংকট। এই তহবিলটা থাকে সরাসরি রাষ্ট্রপতির হাতে, যাতে খুব তাড়াতাড়ি টাকা পাওয়া যায়। তবে হ্যাঁ, পরে কিন্তু সংসদ থেকে এর অনুমোদন করিয়ে নিতে হয়। আচ্ছা, এবার আসা যাক আমাদের ৩ নম্বর আর শেষ ওয়ালেটটায়। এটার নাম হলো ভারতের পাবলিক অ্যাকাউন্ট। এখানকার ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এই ওয়ালেটে যে টাকাটা থাকে, সরকার সেটা ম্যানেজ করে ঠিকই, কিন্তু টাকার আসল মালিক সরকার নয়, জনগণ। যেমন ধরুন আমাদের সবার প্রভিডেন্ট ফান্ডের টাকা। আর যেহেতু এই টাকাটা আদতে জনগণের, তাই এটা খরচ করার জন্য সরকারের পার্লামেন্টের কোনো পারমিশনের দরকার হয় না। সরকার এখানে জাস্ট একজন জিম্মাদার বা ট্রাস্টের মতো কাজ করে, যার দায়িত্ব হলো টাকাটা সামনে রাখা। তাহলে এই তিনটে ওয়ালেটের মূল পার্থক্যটা একবার এক ঝলকে দেখে নেওয়া যাক। কোনটা সরকারের প্রধান অ্যাকাউন্ট, কোনটা ইমার্জেন্সির জন্য, আর কোনটাতে জনগণের টাকা রাখা আছে, এই কনসেপ্টটা পরিষ্কার থাকাটা কিন্তু খুব জরুরি। তো টাকা কোথায় রাখা হয় সেই গল্প তো হলো, কিন্তু সরকারের ওয়ালেটে টাকাটা আসে কোত্থেকে, মানে সরকারের আয়ের রাস্তাগুলো কি কি? চলুন এবার সেই দিকটা একটু দেখে নিই। দেখুন, সরকারের আয়কে আমরা মোটা দাগে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো রেভিনিউ রিসিপ্ট বা রাজস্ব প্রাপ্তি। এটাকে ভাবতে পারেন অনেকটা মাইনের মতো, মানে যেটা নিয়মিত আসে। আর দ্বিতীয়টা হলো ক্যাপিটাল রিসিপ্ট বা মূলধনী প্রাপ্তি, যেটা নিয়মিত নয়। যেমন ধরুন কোনো সম্পত্তি বিক্রি করে যে টাকাটা পাওয়া গেল। এখন কোনটা রেভিনিউ রিসিপ্ট সেটা চেনার একটা গোল্ডেন রুল আছে। এই ধরনের আয়ের ফলে সরকারের কোনো দেনা বাড়ে না, আবার কোনো সম্পত্তিও কমে না। খুব সহজ উদাহরণ হলো ট্যাক্স। আমরা যে ট্যাক্স দিই তাতে সরকারের আয় হয়, কিন্তু কোনো দেনা বাড়ে না। আর ক্যাপিটাল রিসিপ্টের গোল্ডেন রুলটা হলো ঠিক এর উল্টো। এই টাকাটা এলে হয় সরকারের দেনা বাড়বে, যেমন ধরুন ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন নিল, অথবা সরকারের কোনো সম্পত্তি কমবে, যেমন কোনো সরকারি সংস্থার শেয়ার বিক্রি করে দেওয়া হলো। এবার চলুন সরকারের আয়ের সবচেয়ে বড় যে উৎস, মানে ট্যাক্স বা কর, সেটা নিয়ে একটু কথা বলা যাক। আমরা মূলত দু রকমের ট্যাক্স দিই, একটা ডিরেক্ট ট্যাক্স বা প্রত্যক্ষ কর, আর একটা ইনডিরেক্ট ট্যাক্স বা পরোক্ষ কর। ডিরেক্ট ট্যাক্সটা সরাসরি আমাদের আয় বা সম্পত্তির ওপর লাগে, আর ইনডিরেক্ট ট্যাক্সটা আমরা কোনো জিনিস বা সার্ভিস কেনার সময় দিয়ে থাকি। এই দুটোর মধ্যে তফাৎটা কিন্তু খুব সহজ। যার ওপর ট্যাক্সটা চাপানো হলো সে যদি নিজেই সেটা দেয়, তাহলে সেটা ডিরেক্ট ট্যাক্স, যেমন ইনকাম ট্যাক্স। এর বোঝাটা কিন্তু অন্য কারো ঘাড়ে চাপানো যায় না। কিন্তু যে ট্যাক্সের বোঝাটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায়, সেটাই হলো ইনডাইরেক্ট ট্যাক্স। ধরুন একটা বিস্কুট কোম্পানি সরকারকে ট্যাক্স দেয়, কিন্তু সেই ট্যাক্সের টাকাটা বিস্কিটের দামের সাথে জুড়ে দিয়ে আসলে আমাদের থেকেই আদায় করে নেয়। এটাই হলো জিএসটির মতো পরোক্ষ কর। বেশ, টাকা কোথা থেকে আসে তা তো বোঝা গেল, কিন্তু এই টাকাটা যায় কোথায়?
সরকার খরচটা করে কিভাবে? চলুন এবার বাজেটের খরচের দিকটা একটু খুঁটিয়ে দেখা যাক। আয়ের মতো সরকারের খরচ বা ব্যয়কেও দুটো ভাগে ভাগ করা হয়। একটা হলো ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা মূলধনী ব্যয়। এই খরচের ফলে দেশের জন্য কোনো অ্যাসেট বা সম্পত্তি তৈরি হয়, যেমন ধরুন নতুন রাস্তা, ব্রিজ বা হাসপাতাল বানানো হলো। আর অন্যটা হলো রেভিনিউ এক্সপেন্ডিচার বা রাজস্ব ব্যয়। এটা হলো সরকারের রোজকার খরচ চালানোর জন্য, যেমন সরকারি কর্মচারীদের মাইনে দেওয়া বা পেনশন দেওয়া। আচ্ছা, একটা প্রশ্ন, যদি আয় যা হচ্ছে খরচ তার থেকে বেশি হয়ে যায় তখন কি হবে? ঠিক এখানেই আসে বাজেটের সেই শব্দটা যেটা নিয়ে খবরের কাগজে, টিভিতে সবচেয়ে বেশি আলোচনা হয়, বাজেট ঘাটতি বা ডেফিসিট। একদম সহজ করে বললে ফিস্ক্যাল ডেফিসিট বা রাজকোষ ঘাটতি হলো ওই এক্সট্রা টাকাটা যেটা সরকারকে তার খরচ সামলানোর জন্য বাজার থেকে ধার করতে হয়। যেমন সরকার 2026 সালের জন্য একটা টার্গেট রেখেছে যে দেশের মোট জিডিপির 4.2% বেশি ধার করা হবে না। কিন্তু এই ঘাটতি নিয়ে এত মাথা ব্যথা কেন? কারণটা খুব সোজা। ঘাটতি মানেই হলো ধার করা, আর ধার মানেই দেশের উপর ঋণের বোঝা বেড়ে যাওয়া। ব্যাপারটা অনেকটা ব্যক্তিগত জীবনের মতো। যদি কারো আয় 100 টাকা আর ঋণ 50 টাকা হয় তাহলে ঠিক আছে, কিন্তু আয় 100 টাকা রেখে ঋণ যদি 150 টাকা হয়ে যায় তাহলে তো বিপদ। দেশের অর্থনীতিও ঠিক এভাবেই কাজ করে। এই যে এত সব সংখ্যা আর হিসেব, এগুলো বাস্তবে দেশের প্রায়োরিটি বা অগ্রাধিকার কিভাবে ঠিক করে, তার একটা দারুণ উদাহরণ হল আমাদের প্রতিরক্ষা বাজেট। দেখুন, এই চারটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে দেশের সুরক্ষার জন্য খরচ কিন্তু প্রত্যেক বছর বেড়েই চলেছে। তবে শুধু প্রতিরক্ষা নয়, শিক্ষা, স্বাস্থ্য বা রাস্তাঘাট বানানোর মতো দিকেও সরকার কিন্তু প্রচুর টাকা খরচ করে। তাহলে শেষে একটা বড় প্রশ্ন থেকেই যায়। একদিকে দেশের মানুষের জন্য জরুরি খরচগুলো করতেই হবে, সেগুলো বাড়ছে, আবার অন্যদিকে ঋণের বোঝাটাও কমাতে হবে। এই দুয়ের মধ্যে একটা সরকার কিভাবে ব্যালেন্স করে, কিভাবে আজকের প্রয়োজন আর ভবিষ্যতের আর্থিক স্থিতিশীলতার মধ্যে ভারসাম্য রাখে, আর এটাই কিন্তু যে কোনো বাজেটের আসল চ্যালেঞ্জ। এখানেই একটা সরকারের আসল পরীক্ষা।